নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুরু করব একটা অন্য নিউজ অর্গানাইজেশনের করা একটা খবরের স্ক্রিনশট দেখিয়ে। খবরটা যে শুধু তারা করেছে এমনটা নয়, অনেকেই খবরটা করেছেন। সেটা হচ্ছে এই নভেম্বর মাসের মধ্যে নাকি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ইলেকশন হতে পারে। খুব ভালো কথা। কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা চ্যানেল আ যেটা বলছে যে নভেম্বরের মধ্যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ভোট হবে, কার দখলে যাবে কেএমসি নিয়ে তারা অপশন দিচ্ছে কি এরকম: বিজেপি, বিজেপি, সিপিএম, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস। দেখতে পাচ্ছেন? প্রত্যেকটি চ্যানেল এইভাবেই তারা দেখাচ্ছেন তাদের গ্রাফিক্সটা। আমার খুব দুঃখ লেগেছে, খুব দুঃখ লেগেছে। কেন দুঃখ লেগেছে? আপনারা এনসিপিআই কে বাদ দিয়ে দিলেন। এত সংগ্রাম, এত ভালোবাসা, এত মানুষের জন্য কাজ করবার চেষ্টা, এত কিছু করে তারা এনসিপিআই এর সঙ্গে মার্জ করলেন। আর তারপর তাদেরকে ভুলে গেলেন। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে আপনার নর্থ কলকাতাও আসে। নর্থ কলকাতার এমপি কে? সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় কোথায় দেখা গেছে লাস্ট? ওম বিড়লার সঙ্গে, স্পিকার ওম বিড়লার সঙ্গে। কখন? না যখন নাকি এনসিপিআই এর মার্জার লেটার দেওয়া হচ্ছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে ছেড়ে উনি এনসিপিআই তে গেছেন, সেই ছবিটাও প্রকাশ্যে এসছে। একাধিকবার এনসিপিআই এর যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে উনি ছিলেন। তাই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ইলেকশনে নর্থ কলকাতাও পড়ে। আর নর্থ কলকাতার এমপি হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন এনসিপিআই তে। আর এনসিপিআই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন লড়বে না? খুব লজ্জার বিষয়, দুঃখের বিষয়, চিন্তার বিষয়। তাই প্রত্যেকটি মিডিয়া অর্গানাইজেশনকে আমাদের আমাদের মনে হলো সচেতন করা উচিত। আপনারা এরকম গ্রাফিক্স বানালে এর সঙ্গে এনসিপিআই কেও রাখবেন। কারণ এনসিপিআই এখন ফিফথ লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। যেই পার্টিটার সম্বন্ধে কেউ আগে কোনোদিন শোনেওনি, আমি পার্টিটাকে ছোট করছি না, তারা ত্রিপুরায় এক দুটো ইলেকশন লড়েছে, কিন্তু সেই পার্টি যারা লোকসভার কোনো প্রেজেন্স নেই, সেখানে আচমকাই তারা ফিফথ লার্জেস্ট পার্টি হয়ে গেছে। কি করে? কারণ বাংলায় তৃণমূল কংগ্রেস হারার পর হঠাৎ করে সবার মধ্যে এমন জাগরণ হয়েছে যে তারা কাজ করতে চায়। ঘুটন ঘুটন লাগছে, দুঃখ দুঃখ লাগছে, তৃণমূলের মধ্যে সব খারাপ হচ্ছে, অভিষেক ব্যানার্জির সম্বন্ধে এত তাদের অভিমান, তাই তারা সব কিছু ত্যাগ করে হাতে নিয়ে ঝোলা চললো ভোলা। আর গেল কোথায়? এনসিপিআই তে মার্জ করে লেটার দিয়ে দিল স্পিকারকে। ভেরি গুড। বললো আমরা এখন থেকে তৃণমূল কংগ্রেস আর নই, আমরা হলাম এনসিপিআই। ওনারা যা বলবেন তাই মানতে হবে, মেনে নেওয়া হলো। কিন্তু এবার বলুন, তাদের কথা কি মান্যতা পেয়েছে লোকসভা স্পিকারের কাছে? তাদের এই দাবি লোকসভা স্পিকারের কাছে কি মান্যতা পেয়েছে? কারণ লোকসভা স্পিকারের কাছে তারা চিঠি দিয়ে বললেন যে তাদেরকে রেকগনাইজ করা হোক। কিন্তু লোকসভা স্পিকার কি এখন অব্দি ফর্মালি তাদেরকে অ্যাকনলেজ করেছেন যে তোমরা ভাই আর তৃণমূল কংগ্রেস নও, তোমরা এনসিপিআই? কারণ সেটা করার জন্য পদ্ধতি ফলো করতে হয়। পদ্ধতিটা কি? আমাদের দেশের যে কিছু নিয়ম আছে, আইন আছে, সেই আইনের পরিধির মধ্যে পড়ছে কিনা। একটা আইন আছে কি, অ্যান্টি ডিফেকশন। আমি হঠাৎ করে একটা পার্টির সিম্বলে লড়ে কালকে বলতে পারি না আমি অন্য পার্টির এমপি হয়ে গেলাম, রাইট? তাই দেশে অ্যান্টি ডিফেকশন ল রয়েছে। এই অ্যান্টি ডিফেকশন ল এরও আবার কিছু ক্লজেস রয়েছে। এবার হয়েছেটা কি, 19শে জুন, 19শে জুন এই 20 জনের বিরুদ্ধে 20টা পিটিশন ফাইল করেছে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি লোকসভা স্পিকারের কাছে, যে আপনি একবার খতিয়ে দেখুন এনারা কি করে নিজেদেরকে এনসিপিআই বলছে। এনাদের উচিত তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে তারপর মার্জার হওয়া। আর ওনার বক্তব্য, অ্যান্টি ডিফেকশন লতে স্পষ্ট বলা হচ্ছে যে 2/3 মেজরিটি অফ দি পার্টি, টোটাল পার্টি, যখন নিজের দল থেকে ছেড়ে অন্য দলে মার্জ করে, তখন তাদেরকে গণ্য করা হয় যে তারা একটা গুড, একটা মার্জার, এবং পুরোনো পার্টিতে তারা আর বিলং করে না। এবার এই অ্যান্টি ডিফেকশন ল বা এই 10th শিডিউলটা বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস স্পষ্টভাবে পড়তে হবে, রাইট?
আমরা সবার আগে একবার অভিষেক ব্যানার্জির এই স্টেটমেন্টটা শোনাবো, যেটা উনি পিটিশন ফাইল করবার পর, অর্থাৎ 19শে জুন, অর্থাৎ মে মাসে 9 তারিখে সরকার ফর্ম হয়ে গেছে, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, তারপর একাধিকবার তারা অনেক রকমের বক্তব্য দিয়ে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী, যিনি বাংলার বিজেপি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে বৈঠক করেছেন শতাব্দী রায়ের বাড়িতে, তাও আবার দিল্লিতে। সবকিছু হয়েছে, বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে দেখা হয়েছে, ওম বিড়লা স্পিকার তাকে চিঠি দিয়েছে। সবকিছু হয়ে যাওয়ার পর 19শে জুন চিঠি যায়, পিটিশন যায় লোকসভা স্পিকারের কাছে অভিষেক ব্যানার্জির তরফ থেকে। উনি সেই সময় কি বলেছিলেন একবার শুনুন। তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে এনসিপিআই নামক একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। সংবিধানে যে ধারাগুলো রয়েছে, বিশেষ করে 10 শিডিউলে পয়েন্ট নাম্বার 2A আর পয়েন্ট নাম্বার 4, সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলে যাই বা ভলেন্টারিলি পার্টির আমি মেম্বারশিপ গিভ আপ করি, তাহলে আমার ডিসকোয়ালিফিকেশন হতে বাধ্য। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায়, এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে, তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায়, তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। দুটোই সংবিধানে লেখা রয়েছে। এবার কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে, সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে, সংবিধানে লেখা ডিসাইড করবে। সংবিধানে যে লেখাগুলো রয়েছে, আমরা স্পষ্টত 10 শিডিউলের যে পয়েন্ট, এবং এই 10 শিডিউলের এই পয়েন্ট নিয়ে যে একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, সেটা আমরা আজকে স্পিকারের কাছে উপস্থাপিত করেছি। আমরা আমাদের কথা রেখেছি, আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। এবং যে সেপারেট ব্লকের কথা বলা হচ্ছে, সেপারেট ব্লক বলে কিছু হয় না। 91st অ্যামেন্ডমেন্টে খুব সম্ভবত 2003 সালে এই সেপারেট ব্লকই উঠে গেছিল। সেপারেট ব্লক বলে, সেপারেট গ্রুপ বলে কিছু হয় না। তারা যে আলাদাভাবে পৃথকভাবে চিঠি দিয়ে বলেছে আমাদের আলাদা দলনেতা, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আলাদা চিফ হুইপ, আলাদা ডেপুটি লিডার, এসব হয় না। তারা সংবিধানটা পড়ুক। সুপ্রিম কোর্টের ভুরি ভুরি জাজমেন্ট রয়েছে, যেখানে স্পষ্টত রায় রয়েছে যে মার্জার তখনই হয় যখন 2/3 পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ, নইলে সেটা মার্জার হয়। আপনারা অভিষেক ব্যানার্জি স্টেটমেন্টে শুনলেন। অভিষেক ব্যানার্জি নিজের বক্তব্যে বারবার বলছেন আমাদের সংবিধানে একটি আইন আছে, 10 শিডিউল 10 শিডিউল 10 শিডিউল। উনি বলছেন 10 শিডিউলে আপনি কখন নিজের মার্জারকে ভ্যালিড প্রমাণ করতে পারেন, সম্মতি পান, সেটা উনি বারংবার বলছেন, এবং বলছেন কি যে কিভাবে মার্জারটা ইনভ্যালিড। আমি এবার সংবিধানে যাচ্ছি। 10 শিডিউল কি বলছে? 10 শিডিউল আমাদের বেসিক্যালি অ্যান্টি ডিফেকশন ল। এবার একটা ল এর তো প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, প্যারাগ্রাফ 4 হয়। প্যারাগ্রাফ 2 কি বলছে? আ মেম্বার বিলঙ্গিং টু আ পলিটিক্যাল পার্টি ইজ ডিসকোয়ালিফাইড। একজন মেম্বার একটা পলিটিক্যাল পার্টি থেকে তখন ডিসকোয়ালিফাইড হয় যখন হি অর শি voluntarily gives up membership of the party, or he or she votes abstains contrary to the party's direction whip without prior permission, and it is not condoned within 14 days 15 days। অর্থাৎ যখন তুমি বলছো যে আমি আর তৃণমূল কংগ্রেসে নেই, মানে তৃণমূল কংগ্রেস আর তুমি নও, তার মানে তৃণমূল কংগ্রেসকে ভলেন্টারিলি গিভ আপ করে দিলে, রাইট? এবার তুমি যদি তৃণমূল কংগ্রেসের প্রতীকে চিহ্নিত হয়ে ইলেক্টেড হও আর তারপর তৃণমূল কংগ্রেসই ছেড়ে দাও, তার মানে কি তুমি তৃণমূল কংগ্রেসে আর নেই? তাহলে তৃণমূল কংগ্রেসের জেতাটাও তোমার সঙ্গে থাকা উচিত নয়, তাই তুমি ডিসকোয়ালিফাইড। একটা বাড়ির পিলার, আপনি বলছেন আমি পিলারের উপর বাড়িটাকে বানালাম, দোতলা করলাম, নিয়ে পিলারটাকে ভেঙে দিলাম, তাহলে তো দোতলা দাঁড়াবে না, দোতলা উপর থেকে পড়বে। তাই দোতলা উপর থেকে পড়াকেই এখানে বারবার করে হাইলাইট করছে অভিষেক ব্যানার্জি, যে এটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল এর অধীনে আসে। তারপর উনি কি বলছেন যে দেখুন প্যারাগ্রাফ 4ও রয়েছে। প্যারাগ্রাফ 4 কি বলছে? যে প্যারাগ্রাফ 4 নাকি ম্যান্ডেট করে এই অ্যান্টি ডিফেকশন ল কে বাইপাস করার জন্য তোমাকে সবার আগে 2/3 মেজরিটি নিয়ে বেরোতে হবে। তাই কি? প্যারাগ্রাফ 4 যেটা সংবিধানে বলছে এক্সেপশন ফর মার্জার,
বলছে প্যারাগ্রাফ 2 এর আন্ডারে ডিসকোয়ালিফিকেশন কে তুমি কিভাবে অ্যাভয়েড করতে পারো, এইভাবে মেম্বার্স অরিজিনাল পলিটিক্যাল পার্টি মার্জেস উইথ অ্যানাদার পলিটিক্যাল পার্টি, অরিজিনাল পলিটিক্যাল পার্টি মার্জেস উইথ অ্যানাদার পলিটিক্যাল পার্টি। এক মানে তৃণমূল কংগ্রেস যদি একটা পার্টি হিসেবে বলে আমি এবার এনসিপিআই হয়ে গেছি, তাহলে তোমরা যেই 20 জন গেছো তোমরা ডিসকোয়ালিফাই থেকে বেরোতে পারো। আরেকটা, the member claims that he or she have become members of other party and or a new party formed by the merger or have not accepted merger and function as a separate group। তারা বলতে পারে যে আমরা মার্জারে যাইনি, আমরা একটা সেপারেট গ্রুপ হয়ে রইলাম, তাহলে অ্যান্টি ডিফেকশনটাকে অ্যাভয়েড করা যায়। এখানে তারা বলছেন আমরা সেপারেট গ্রুপ নই, আমরা এনসিপিআই তে চলে গেছি, মানে তৃণমূল কংগ্রেসে আর নেই, এনসিপিআই তে চলে গেছি। এবার প্যারাগ্রাফ 4 এর 2 নম্বর সাবক্লজ বলছে the merger of the original party of a member of a house shall be deemed to have taken place if and only if not less than 2/3 of members of the legislature party concerned have agreed to such merger। এবার ভালো করে বুঝুন, আইন বলছে যে প্যারাগ্রাফ 4 10 শিডিউলের প্যারাগ্রাফ 4 এর আন্ডারে সাবক্লজ 2 বলছে যদি লেজিসলেচার পার্টি 2/3 মেজরিটি মার্জ করে তখন অ্যান্টি ডিফেকশন লটাকে অ্যাভয়েড করা যায়। এবার there is a clear distinction between political party and legislature party। legislature party মানে কি, যারা নাকি ইলেক্টেড হয়ে একটা জায়গায় গেছে, লোকসভায় গেছে বা অ্যাসেম্বলিতে গেছে, তারা হচ্ছে লেজিসলেচার পার্টি। কিন্তু পলিটিক্যাল পার্টি কি, পলিটিক্যাল পার্টি হচ্ছে গ্রাউন্ডে আপনার বুথ লেভেল লিডার, তারপর ওয়ার্ড লিডার, তারপর মনে করুন এমএলএ, এমএলএ এর আন্ডারে যেসব জেলা পরিষদে রয়েছে, তারপর প্রেসিডেন্ট রয়েছে, এই সবাই মিলে একটা পার্টি ফর্ম হয়, রাইট? এই পার্টি আর লেজিসলেচার পার্টি দুটোর মধ্যে কিন্তু একটি অন্তর আছে। 10 শিডিউলের 4th প্যারাগ্রাফের আন্ডার সাবক্লজ 2 বলছে লেজিসলেচার পার্টি নট পলিটিক্যাল পার্টি। Does it meet advantage NCPI, Kakuli Ghosh Dostidar group? Maybe yes. Kintu, the Supreme Court has clearly said something very, very significant back in 2023. Supreme Court 2023 সালে যখন শিবসেনা এরকম করে ভাঙলো, একনাথ শিন্ডে শিবসেনাকে নিয়ে চলে গেল আর উদ্ধব ঠাকরে পড়ে রইলেন, সেই সময় যখন ম্যাটারটি সুপ্রিম কোর্টে যায় তখন সুপ্রিম কোর্টের জাজমেন্ট in Subhas Desai Shiv Sena Maharashtra case clarified that the political party, not the legislature party, Supreme Court ki bolche political party, not the legislature party, appoints the whip and leader। Legislature majority cannot override the political party's decisions। অর্থাৎ লেজিসলেচার পার্টি আর পলিটিক্যাল পার্টির মধ্যে যে অন্তরটা আছে, এটা সুপ্রিম কোর্ট শিবসেনা ভার্সেস শিবসেনা কেসে এটা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে 10 শিডিউল বলছে লেজিসলেচার পার্টি, কিন্তু লেজিসলেচার পার্টি পলিটিক্যাল পার্টি নয়। পলিটিক্যাল পার্টি ডিসাইড করে কে নেতা হবে, পলিটিক্যাল পার্টি ডিসাইড করে কি কি নিয়ম হবে, লেজিসলেচার পার্টি সেটা ডিসাইড করে না। এবং legislature majority cannot override the political party's decision। সুপ্রিম কোর্ট এটাও বলছে a plain reading of paragraph 4 that is supported by the text, distinction between the political party and legislature party and commentary by experts including Lok Sabha Secretary General PDT Achari এটাই বলছে যে এই ডিস্টিংশনটা কিন্তু অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। এই অবজারভেশনটা কোথা থেকে আসছে? সুপ্রিম কোর্ট থেকে। তাই সুপ্রিম কোর্টের এই অবজারভেশনের উপর তো আর কিছু সুপ্রিম হতে পারে না। তাই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস সেখান থেকে বলছে যে 2/3 মেজরিটি তখন হতে পারে যখন পলিটিক্যাল পার্টি 2/3 অর্থাৎ পুরো দলের যত সদস্য আছে সেই সকল সদস্যের 2/3 তারা ভেঙে গিয়ে বলছে আমরা এনসিপিআই তে যাবো বা এনসিপিআই তে চলে গেছি। এবার ধরুন লোকসভাতে এনসিপিআই হয়েছে, অ্যাসেম্বলিতে ঋতব্রত ব্যানার্জি হয়েছে, এবার তৃণমূল কংগ্রেসটা কে? এটা হওয়া সম্ভব ছিল, এরকম হওয়া সম্ভব ছিল কি যে লোকসভা স্পিকার কোনো ডিসিশন নিলেন না, ম্যাটারটা এরকম করে ঝুলে রইলো, আর ঝুলে থাকার দরুন যা যা হলো
তা সবকিছুই অফ রেকর্ড, কোনোটাই রেকর্ডে রইলো না। এর মাঝখানে যদি ঋতব্রত ব্যানার্জি আসল তৃণমূলে প্রমাণিত হয়ে যেত, তাহলে পরবর্তীকালে তারা আসল তৃণমূল অর্থাৎ ঋতব্রত ব্যানার্জির কাছে এসে তারা বলতো বাই 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 এনসিপিআই, আমরা এবার ঘরে ফিরে যাই, বলতে পারতো। কিন্তু সেটাও এখনো হয়নি, কারণ ঋতব্রত ব্যানার্জির ম্যাটারটাও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সামনে ঝুলে রয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখনো ডিসাইড করে উঠতে পারেনি কে আসল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি না ঋতব্রত ব্যানার্জি। কারণ নিয়ম বলছে যে ফাউন্ডার যদি থাকে তাহলে ফাউন্ডারই তো আসল তৃণমূল, আর তৃণমূলের আসল ফাউন্ডার কে, মমতা ব্যানার্জি, 1 জানুয়ারি 1998। তাই সেই জায়গায় একটা একটা অস্পষ্টতা রয়েছে, এবং সেখানেও যখন অস্পষ্টতা রয়েছে, আবার অন্যদিকে এনসিপিআই এর এই জটিলতা রয়েছে, সেখানে তারা তারা কোনোভাবেই নিজেদেরকে তৃণমূল কংগ্রেস দাবি করতে পারছে না, কারণ তারা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে তারা এনসিপিআই। এবার শুনুন কি হয়েছে। অভিষেক ব্যানার্জির এবার সুপ্রিম কোর্টে মুভ করেছে। সুপ্রিম কোর্টে মুভ করে বলেছে দেখুন, আমরা 19শে জুন লোকসভা স্পিকারের কাছে গিয়ে বলেছে এদেরকে ডিসকোয়ালিফাই করুন। তাহলে এবার লোকসভা স্পিকারের উচিত কি, হয় সেই ডিসিশনটাকে মান্যতা দেওয়া, কিংবা খতিয়ে দেখবার জন্য যাদের এগেনস্টে ডিসকোয়ালিফিকেশন চেয়েছে তাদেরকে শুনানির জন্য ডাকা, অর্থাৎ নোটিশ ইস্যু করে বলা যে তোমরা তোমাদের বক্তব্য রাখো। 19শে জুন কোন মাসে দাঁড়িয়ে রয়েছি? অগস্ট মাসে। জুন থেকে জুলাই, জুলাই থেকে অগস্ট, 2 মাস, অর্থাৎ 61 দিন পেরিয়ে গেছে, তারও বেশি। এখন অব্দিও সেই ডিসিশনে কিন্তু লোকসভা স্পিকার আসতে পারেনি, এবং অনলি অন 25 অগস্ট লোকসভা স্পিকার থেকে নোটিশ গেছে এই 20 জনের কাছে যে তোমরা উত্তর দাও। কিসের নোটিশ, কিসের উত্তর দাও, কিসের ভিত্তিতে উত্তর দাও, আর কিসের ভিত্তিতে এই নোটিশ? ওই সেই 19শে জুন যে পেটিশন গুলো অভিষেক ব্যানার্জি ফাইল করেছিলেন তার ভিত্তিতে নোটিশ গেছে 25শে অগস্ট। ইনসিডেন্টালি নোটিশ গুলো সেই দিনকে দেওয়া হয়েছে যেদিনকে সুপ্রিম কোর্টে 3 জাজের বেঞ্চ হেডেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি তারা প্রশ্ন করেছেন যে অনন্তকাল ধরে তো এই জিনিসটা হতে পারে না। তাই লোকসভা স্পিকারকে এতদিনে নোটিশ দিয়েছে, যদি না দিয়ে থাকে কেন দেয়নি, কেন লোকসভা স্পিকার এই সিদ্ধান্তে আসেনি? ইনফ্যাক্ট এরকম একটা পরিস্থিতি হয়েছিল যখন মনে হয়েছিল যে লোকসভা স্পিকারকেও নোটিশ দেবে, সুপ্রিম কোর্ট নোটিশ দেবে। তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা, যিনি লোকসভা স্পিকারকে রিপ্রেজেন্ট করছিলেন, তিনি বললেন যে না না না, আমাদের অ্যাসেম্বলি লোকসভা স্পিকারকে নোটিশ দেবেন না, উনি সংবিধানের পদ ধরে আছেন, এটা খারাপ দেখাবে। তখন জাস্টিস জয়মাল্য বাগচি বলেছেন ঠিক আছে আমরা নোটিশ দিচ্ছি না, কিন্তু এইটুকুন তো জানা উচিত যে কতদিন ধরে এটা চলবে। এটা কবে হয়েছে? 25শে অগস্ট, গতকাল। আর কবে নোটিশ দেওয়া হয়েছে এই সমস্ত 20 জন এনসিপিআই এমপি কে? 25শে অগস্ট। তো সেখানে প্রশ্ন থেকে যায় যে হঠাৎ করে 25শে অগস্টে লোকসভা স্পিকারকে নোটিশ দিতে হলো, এখন কি হয়ে গেল? তার মানে লোকসভা স্পিকার চাইলে এতদিনে এটাকে সর্ট আউট করতে পারতো, বাট করলেন না। কেন করলেন না? আর এই যে লাস্ট মনসুন সেশনটা হলো, লাস্ট মনসুন সেশনে রচনা ব্যানার্জি থেকে শুরু করে, শতাব্দী রয় থেকে শুরু করে, আমাদের কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সবাই জয়গান গাইছেন কি? এনডিএ আর বিজেপি। তারা বলছেন দেশের ডেভেলপমেন্ট একমাত্র নাকি এনডিএ আর বিজেপি করতে পারে। খুব ভালো, খুব ভালো, বোধোদয় হয়েছে। কিন্তু আপনারা তো এটা বলে ভোটটা নেননি মানুষের থেকে। 2024-এ যখন ইলেকশন হয়েছে তখন তো অ্যান্টি বিজেপি ভোটটা নিয়ে আপনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন। আর 2024 থেকে 2026 এমপি হয়ে থাকার পর কি করে রিয়েলাইজ করলেন যে দেশের উন্নতি একমাত্র বিজেপি আর এনডিএ করতে পারে? তার মানে আপনি এতদিন যেটা বলে আপনি মানুষের ভোটটা নিয়েছেন সেটাকে প্রতারণা বলা উচিত। আপনি তো ভোট দিচ্ছেন, মানুষের গণতান্ত্রিক মতামতে আপনি যাচ্ছেন, আর ওখানে পৌঁছে যাওয়ার পর আপনি বলতে পারেন না থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভোট, নাও আই ডিসাইড where do you belong। তারা তো তৃণমূলের ভোটার যারা আপনাকে ভোট দিয়েছে, অ্যান্টি বিজেপি ভোটার যারা আপনাকে ভোট দিয়েছে। আর লোকসভা ভোটের সঙ্গে অ্যাসেম্বলির তো কোনো যোগ সম্পর্কই নেই। লোকসভার রেজাল্টে
যদি অ্যাসেম্বলি ডিসাইডেড হতো তাহলে মমতা ব্যানার্জি এখনো সরকারে থাকতেন, ভুলে যান এসআইআর। কিন্তু লোকসভার ডিসিশন ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাসেম্বলি ডিসিশন, অ্যাসেম্বলি ডিসিশন অ্যাসেম্বলির জায়গায়, লোকসভা ডিসিশন লোকসভা জায়গায়। আর এটা তো প্রথমবার নয়, 2019-এ 2014-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার আসলে, বিজেপি প্রথমবার আসলো, 2016-তে তৃণমূল কংগ্রেস আবার জিতলো। তাই পার্লামেন্টের মতামত যে অ্যাসেম্বলিতে কনভার্ট হবে তাও নয়। আবার 2019-এ যখন বিজেপি দারুণ রেজাল্ট করলো বেঙ্গলে, 18টা সিট পেল, সেটা ইমিডিয়েটলি কনভার্ট হয়নি 2021-এ, মমতা ব্যানার্জি আবার আসলেন। তাই অ্যাসেম্বলি ডিসিশন ইন্ডিপেন্ডেন্ট অফ লোকসভা ডিসিশন, রাইট? তাই লোকসভা ডিসিশনটা যেটা মানুষের ডিসিশন, সেটারও মান্যতা পাওয়া উচিত। এবার আপনি বলবেন যে লোকসভায় তৃণমূল কংগ্রেস চুরি করেছে। আচ্ছা, আপনার কথা মেনে নিলাম। চুরি করার পর জিতলোটাকে আপনি, যারা এখন এনসিপিআই তে হয়েছে, এবং তারা তো এই তৃণমূলের ভোটারদের ভোটটা নিয়েই জিতে তারপর ওখানে গেছে। তাই যদি মরাল গ্রাউন্ডসে আপনি বলেন যে তৃণমূল চোর আর তৃণমূল ভোট চুরি করে জিতেছিল 2024-এ, তাহলে সেই মরাল গ্রাউন্ডে আপনার সবার আগে রিজাইন করা উচিত, হ্যাঁ কি না? আপনি মরাল গ্রাউন্ডে রিজাইন করেননি। আপনি কি করেছেন? নিজের পদ এবং পদবি দুটোই ধরে রেখে আপনি এনসিপিআই তে চলে গেছেন। এবার এনসিপিআই দলটা এতটাই পপুলার দল যে সেই দলের সদস্যা কাকলি ঘোষ দস্তিদার একটা টুইট করেছেন। টুইট করে যখন নাকি এরকম নোটিশ দেওয়া হয়েছে তখন টুইট করেছেন। টুইট করে উনি বলেছেন যে এটা ভেন্ডেটা, এটা নাকি ভেন্ডেটা। আচ্ছা ঠিক আছে, ভেন্ডেটা। এটা বলে উনি যেটা করেছেন একবার দেখাতে চাই, দাঁড়ান। এই যে, হাউ ভিন্ডিকটিভ ক্যান আ পলিটিক্যাল পার্টি বি, দেখুন উনি লিখেছেন হাউ ভিন্ডিকটিভ ক্যান আ পলিটিক্যাল পার্টি বি, অল আউট টু ডিস্ট্রয় এনসিপিআই। উনি নিজে এনসিপিআই কে ট্যাগ করেছেন এনসিপিআই টুইটার হ্যান্ডেলটায়। এভরি স্ট্রাগল মেক্স আস স্ট্রঙ্গার। উনি কিন্তু দলের একটা ভীষণ ইম্পর্টেন্ট লিডার। এনসিপিআই তে গেছেন, প্রথম স্টেটমেন্টটাও উনি দিয়েছিলেন। এনসিপিআই এর সঙ্গে যে মার্জারটা হচ্ছে তার অ্যানাউন্সমেন্টটা কাকলি ঘোষ দস্তিদার দিল্লি থেকে করেছিলেন। অর্থাৎ দল কি এবং দলের সোশ্যাল হ্যান্ডেল কি সেটা নিশ্চয়ই উনি জানবেন। উনি যেই হ্যান্ডেলটাকে ট্যাগ করেছেন এনসিপিআই, সেটাকে আমি একটু ক্লিক করি। আমি ক্লিক করাতে আমায় নিয়ে গেল মার্ক জোনস। তিনি থাকেন কোথায়? ইউএসএ তে, নর্থ ক্যারোলিনা। তার কটা ফলোয়ার? 9টা। এবং তিনি লিখেছেন তিনি হচ্ছেন এনসিপি ইনভেস্টিগেটর, এনসি প্রাইভেট ইনভেস্টিগেটর, অর্থাৎ এনসি নর্থ ক্যারোলিনা প্রাইভেট ইনভেস্টিগেটর, এনসিপিআই। উনি একটা @NCPI ট্যাগ পেয়ে গেছেন এবং সেখানে হয়তো তাড়াহুড়োতে উনি দেখেননি, উনি ওটাকেই ট্যাগ করে দিয়েছেন। এবার লোকজন লেখালেখি করেছে যে এনসিপিআই এটা নয়। তারপর উনি নিজেকে কারেক্ট করে এনসিপিআই, না, এনসি পার্টি ইন্ডিয়া, যেটা নাকি এনসিপিআই এর অফিসিয়াল হ্যান্ডেল, ওটাকে উনি ট্যাগ করেছেন। আচ্ছা, এনসিপিআই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এতটাই পপুলার, ভাবুন 5th লার্জেস্ট লোকসভাতে, 5th লার্জেস্ট, আর ফলোয়ার কটা? 95টা। পঞ্চম বৃহত্তম লোকসভায় পার্টি, আর ফলোয়ার কটা? 95টা। পাঁচে পাঁচে মিলে গেছে। আমি জাস্ট সেইং, কোন লিডার কোথায় থাকবেন সেটা তাদের ব্যক্তিগত ডিসিশন, কিন্তু মানুষের ভোট, মানুষের ভোটটা তো তাদের গণতান্ত্রিক অধিকার। তারা নিজেদের অধিকার মত প্রকাশ করেছেন। এবার ম্যাটারটা সুপ্রিম কোর্টে আছে। এবার লোকসভা স্পিকারকে ডিসাইড করতে হবে। এবার লোকসভা স্পিকার কি ডিসাইড করবেন দেখার বিষয়। লোকসভা স্পিকারকে এবার মান্যতা দেবেন অভিষেক ব্যানার্জির পিটিশনে, যেখানে এনাদের ডিসকোয়ালিফিকেশন চাইছেন এই গ্রাউন্ডে কি 2023-এ সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের সময় অবজারভেশন, শিবসেনা ভার্সেস শিবসেনার
ওই ভার্ডিক্টের অবজারভেশনের সময় স্পষ্টভাবে বলেছেন যে দের ইজ এ ডিস্টিংশন লেজিসলেচার পার্টি আর পলিটিক্যাল পার্টির মধ্যে। লেজিসলেচার পার্টির ডিসিশন কখনো পলিটিক্যাল পার্টির ডিসিশনকে ওভাররাইড করতে পারে না, এটা সুপ্রিম কোর্টের বক্তব্য, আমার বক্তব্য নয়। এবং সেটাকে মান্যতা দেবেন স্পিকার ওম বিড়লা না অন্য কিছুকে? এই ম্যাটারটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে নেই, এটা কিন্তু লোকসভা স্পিকারের কাছে আছে। সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিসাইড করতে পারে আলটিমেটলি কার কাছে বিলং করে একটি পলিটিক্যাল পার্টি। নিয়ম ফলো করা এক্সপেক্টেড, নিয়ম ফলো করা এক্সপেক্টেড, কিন্তু আমরা দেখেছি এসআইআর হয়েছে, তাই আমরা শিওর নিয়ম ফলো হবে। তাই নিয়ম ফলো করে যদি ইলেকশন কমিশন কিছু ডিসিশন নেন, তাহলে ইলেকশন কমিশন সেই সিদ্ধান্তকে কোনোদিন সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না, এটা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে আগেও বলে দিয়েছে। শিবসেনা একনাথ শিন্ডে ভার্সেস উদ্ধব ঠাকরের কেসের সময়তেও একই জিনিস বলেছে যে এই ডিসিশনটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একমাত্র নিতে পারে। কিন্তু এখানে ম্যাটারটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে নেই, এটা লোকসভা স্পিকারের কাছে আছে। লোকসভা স্পিকার কেন ডিলে করছে সেটা চ্যালেঞ্জ করে গেছিল সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্ট বলছেন যে অনন্তকাল ধরে ধরে চলতে পারে না, তাই লোকসভা স্পিকার কবে ডিসাইড করবে বা কতদিনের মধ্যে এটা জানতে চেয়েছে। সো অল আইজ উইল নাও বি অন লোকসভা স্পিকারের ডিসিশনে। মনসুন সেশন কিন্তু পেরিয়ে গেছে, নেক্সট সেশন কি আসবে? উইন্টার সেশন। তার মধ্যে কি হয়ে যাবে জানা নেই, তার মধ্যে হবে কিনা কারোর জানা নেই। মাঝখানে অনেক রব উঠেছিল ডিলিমিটেশন 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 নাকি আসতে পারে, তার জন্য সংসদে বিজেপির অনেক সাপোর্ট দরকার, কিন্তু এই 20 জন যাওয়ার পরও কিন্তু এই টোটাল নাম্বারস আসেনি, কারণ আমাদের এম কে স্টালিন তামিলনাড়ু ডিএমকে কিন্তু ইভেন্চুয়ালি ব্যাক আউট করলো যে না, তারা ডিলিমিটেশনকে সাপোর্ট করবে না, অর্থাৎ অঙ্ক আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, নট মিটিং দি রিকোয়ার্ড নাম্বারস। তাই অত্যন্ত ইন্টারেস্টিং জায়গায় রয়েছে যে এরপর কি হতে চলেছে। তৃণমূল কংগ্রেস আসল কি ঋতব্রত ব্যানার্জি না মমতা ব্যানার্জি, নাম্বার ওয়ান, যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিসাইড করবে। আর এই 20 জন এনসিপিআই এমপির ভবিষ্যৎ কি, এটা লোকসভা স্পিকার ডিসাইড করবে। সুপ্রিম কোর্ট এই ইদানিং এটাও বলেছেন এসআইআর নিয়ে কি হচ্ছে, ইলেকশন হয়ে গেছে, পেটিশন কত পেন্ডিং রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে, তারা ফেরত আসবে কি আসবে না, কবে ডিসাইড হবে? টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলার ইলেকশন হয়ে গেছে, কিন্তু মানুষের চিন্তা দুশ্চিন্তা এখনো শেষ হয়নি। এটা নিয়ে কথা দিচ্ছি আমরা নিশ্চয়ই একটা আলাদা প্রতিবেদন করব, অনেক তথ্য সামনে আসছে সেটা নিয়ে। কিন্তু কংগ্রেসের মেম্বার অফ পার্লামেন্ট, তৃণমূল কংগ্রেসের মেম্বার অফ পার্লামেন্ট কল্যাণ ব্যানার্জি, উনি গতকাল হিয়ারিং এর পর কি বলেছেন একবার শুনুন। पिटीशन फाइल किया था अभिषेक बनर्जी, जो 20 एमपी जो डिफेक्शन जो डिस्क्वालिफाइड हो गया नया पार्टी फॉर्म करने के लिए एनसीपीआई, तो उसको उस पिटीशन में आज अभी सुप्रीम कोर्ट ने नोटिस इशू कर दिया। पहले तो नोटिस सबका अगेंस्ट में इशू किया था, वो सॉलिसिटर जनरल तुषार मेहता उन्होंने वेट कर रहे थे पीछे चेयर में बैठ के। जब नोटिस इशू कर दिया वो सामने आ गया, बोला ना हम तो स्पीकर का होके अपियर कर रहा है, नोटिस मत इशू करिए स्पीकर के अगेंस्ट में। तो ऐसा है वो अपियर कर गया, इसलिए नोटिस नहीं इशू हुआ। लेकिन और 20 जो एमपी है उसका अगेंस्ट में नोटिस इशू कर दिया है। वो हियरिंग होगा, अभी शुरुआत है, अभी शुरुआत है। अभी तो पार्लियामेंट का एमपी लोग को किया, इसका बाद एमएलए लोग का करेंगे, देखते हैं बाजू में कितना जोर है वो भी देखेंगे। নিয়ে নিশ্চয়ই আমাদের প্রতিবেদন আসবে। যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, যদি মনে করেন যে তথ্য আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা জিনিস মানুষের উদ্দেশ্যে এটা জানাতে চাইবো, যদি এসআইআর নিয়ে আপনাদের কাছে কোনো এরকম তথ্য থাকে, আপনার নাম যদি বাদ গিয়ে থাকে, আপনি যদি পেটিশন ফাইল করে থাকেন আর আপনার এখনো পেটিশনের কোনো সমাধান হয়নি, তাহলে প্লিজ আমাদেরকে জানাবেন। আমাদেরকে জানানো অত্যন্ত সহজ, একটা ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিতে কাইন্ডলি একটু ইমেল করে দিন।
আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ করবার। কারণ এসআইআর নিয়ে প্রথম থেকে আমরা অনেক স্টোরি করেছি এবং কথা দিয়েছিলাম শেষ দিন অবধি করব। তাই যাদের নাম এখনো বাদ রয়েছে, যারা এখন পেটিশন ফাইল করে উঠতে পারেননি বা করেছেন এখনো সমাধান পাননি, কাইন্ডলি আপনারা রিচ আউট করবেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সঙ্গে যোগাযোগ করবার। কারণ সত্য জানার জন্য, সত্য বোঝার জন্য একটু মানুষের সঙ্গে কথা বলা প্রয়োজন। আর যারা চিন্তায় রয়েছেন, অসুবিধায় রয়েছেন, সেই মানুষের থেকে কোনো আলাদা আর কোনো মানুষ আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। তাই আপনাদের জন্য সর্বদা রয়েছি। একটু আমাদেরকে সাহায্য করুন আপনাদের অবধি পৌঁছাতে। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভরাত্রি।